Hello dear student, welcome to EduSpark Institution. প্রিভিয়াস ডেতে আমরা এনসিইআরটি ক্লাস 10 কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়েছিলাম যেটা ছিল অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। তো কন্টিনিউ করার আগে প্রিভিয়াস ডেতে আমরা যতটুকু পড়েছিলাম সেগুলি আবার রিকল করব, ঠিক আছে? তো হোয়াট ইজ অ্যান অ্যাসিড? অ্যাসিড কি? অ্যাসিড হলো ওই সকল সাবস্টেন্স যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, ঠিক আছে? তো যদি আমরা দেখি তাহলে অনেক টাইপের অ্যাসিড আছে, সেগুলোর মধ্যে আছে স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড হলো ওই সকল অ্যাসিড যারা জলীয় দ্রবণে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়, অর্থাৎ যারা জলীয় দ্রবণে H+ আয়ন অধিক পরিমাণে দেয়, যেমন HCl, H2SO4, HNO3, এগুলি আমাদের স্ট্রং অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিডের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা উইক অ্যাসিডও পাই। উইক অ্যাসিড হলো ওই সকল অ্যাসিড যারা জলীয় দ্রবণে H+ আয়ন স্বল্প পরিমাণে, হলো ওই সকল অ্যাসিড যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে H+ আয়ন দিতে পারে না। তার মধ্যে কিছু সংখ্যক উইক অ্যাসিড আছে, সেগুলি হলো আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তার মধ্যে আছে আমাদের CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, তার মধ্যে আছে ফর্মিক অ্যাসিড HCOOH, তার মধ্যে আছে H2CO3 কার্বনিক অ্যাসিড। এমন অনেক টাইপের অ্যাসিড আছে যেগুলি উইক অ্যাসিডের আন্ডারে আসে, ঠিক আছে? তো তো আমরা যদি বেস শোনাতে চাই, হোয়াট ইজ বেস? বেস হলো ওই সকল সাবস্টেন্স যারা OH- আয়ন দেয়। বেস হলো ওই সকল সাবস্টেন্স যারা জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, ঠিক আছে? তো আমরা বেসকে ফার্দার আরো দুই ভাগে ভাগ করতে পারি। সেম, একটা হলো স্ট্রং বেস, একটা হলো উইক বেস। যে সকল সাবস্টেন্স জলীয় দ্রবণে OH- আয়ন অধিক পরিমাণে দেয় তারা হলো আমাদের স্ট্রং বেস। তাদের মধ্যে হলো NaOH, KOH, CaOH2, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এন্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তার মধ্যে আছে, তারপর আছে উইক বেস। উইক বেস হলো ওই সকল বেস যারা জলীয় দ্রবণে OH- আয়ন স্বল্প পরিমাণে দেয়, যেমন তাদের মধ্যে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, উইক বেসের মধ্যে আসে NH4OH, ঠিক আছে? তারপর আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারা উইক বেসের আন্ডারে আসে। তো আমরা অ্যাসিড বেস সম্বন্ধে ধারণা পেলাম, ঠিক আছে? এখন আমরা যে স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড পড়লাম, তাদের মধ্যে স্ট্রং অ্যাসিড হলো ওই অ্যাসিডগুলি যেগুলি মাটির নিচ থেকে বেশিরভাগ পাওয়া যায়, যেমন HCl, H2SO4, HNO3, ঠিক আছে? অ্যান্ড উইক অ্যাসিড হলো ওই সকল অ্যাসিড যেগুলি ন্যাচারালি পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন প্রাণী, বিভিন্ন ফল এবং বিভিন্ন শাক সবজিতে সেগুলি পাওয়া যায়। যেমন ভিনিগারের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড, অরেঞ্জের মধ্যে সাইট্রিক অ্যাসিড, টমেটোর মধ্যে অক্সালিক অ্যাসিড এক্সেট্রা, লেমনের মধ্যে সাইট্রিক অ্যাসিড, লেমনের, এগুলি হলো আমাদের ন্যাচারাল থেকে পাওয়া বিভিন্ন অ্যাসিড। তো আমরা অ্যাসিড এবং বেস সহ ধারণা পেলাম। এখন অ্যাসিড এবং বেসের মধ্যে যদি আমরা বেসিক কিছু ডিফারেন্স দেখি, সেগুলি হলো অ্যাসিড সাধারণত যে সমস্ত অ্যাসিড মিনারেল অ্যাসিড সেগুলি হয় কালারলেস এবং অর্গানিক অ্যাসিডগুলি হয় হোয়াইট কালার। সেম ভাবে আমাদের আছে বেস, বেসেসগুলি বেশিরভাগই আমাদের কালারলেস হয়। তাদের মধ্যে কিছু সংখ্যক হাইড্রোক্সাইড আছে, যেমন আয়রন এবং কপার, ওই অ্যাটমগুলির যে বেস ফর্ম করে সেগুলি কালারলেস হয় না। তারপর আমরা জানি যে অ্যাসিড স্বাদে টক এবং ক্ষার হলো স্বাদে কষা। সেম, অ্যাসিডকে টাচ করলে কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে? কিন্তু বেসকে টাচ করলে সেগুলি স্লিপ হয়, যেমন আমাদের সাবান, সাবান সেটা হলো একটা বেস। সেম, যদি আমরা দেখি সলিউবিলিটি ক্ষেত্রে যে অ্যাসিড যেগুলি আছে সেগুলি ওয়াটারে সলিউবল হয়। যদি আমরা দেখি সলিউবিলিটি ক্ষেত্রে অ্যাসিড সাধারণত ওয়াটার সলিউবল হয়, কিন্তু বেস ওয়াটার সলিউবল হয় না। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে কিছু সংখ্যক বেস যেগুলি ওয়াটার সলিউবল হয়,
কিছু সংখ্যক বেস যেগুলি ওয়াটার সলিউবল হয় তাদের আমরা বলি অ্যালকালি। ঠিক আছে, তো অ্যালকালির এক্সাম্পল হলো NaOH, CaOH হোল 2। এই অ্যালকালিগুলি জলে সলিউবল হয়। হোয়াট ইজ দ্য সল্ট? সল্ট হলো এমন একটি সাবস্টেন্স যখন একটি অ্যাসিড এবং একটি বেসের রিঅ্যাকশনে একটি নিউ ক্যারেক্টারিস্টিক সম্পন্ন নতুন কম্পাউন্ড ফর্ম হবে, তখন তাকে বলবো আমরা সল্ট। যেমন HCl প্লাস NaOH ফর্ম হবে NaCl প্লাস H2O। এখানে HCl একটি অ্যাসিড, NaOH একটি বেস এবং NaCl হলো একটি সল্ট। ঠিক আছে, তো সল্টকে আমরা ফার্দার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো অ্যাসিডিক সল্ট এবং একটি হলো বেসিক সল্ট। অ্যাসিডিক সল্ট হলো ওই সকল সল্ট যখন একটি স্ট্রং অ্যাসিড এবং একটি উইক বেস রিঅ্যাকশন করবে, তখন আমাদের অ্যাসিডিক সল্ট ফর্ম হবে। ঠিক আছে, যেমন স্ট্রং অ্যাসিড হতে পারে আমাদের HCl, ঠিক আছে, উইক বেস হতে পারে আমাদের NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো ফর্ম হবে আমাদের NH4Cl প্লাস H2O। তো স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেসের রিঅ্যাকশনে একটি যে সল্টটা ফর্ম হয় সেটি হলো অ্যাসিডিক সল্ট। ঠিক আছে, তারপর আসছে বেসিক সল্ট। বেসিক সল্ট হলো ওই সল্ট যখন একটি উইক অ্যাসিড এবং একটি স্ট্রং বেস নিজের মধ্যে রিঅ্যাকশন করে নতুন একটি সল্ট ফর্ম করবে, তখন সেই সল্টটা হবে আমাদের বেসিক সল্ট। ঠিক আছে, যেমন একটি উইক অ্যাসিড হতে পারে H2CO3, ঠিক আছে, স্ট্রং বেস হতে পারে আমাদের CaOH হোল 2, ফর্ম হবে আমাদের CaCO3, ঠিক আছে, প্লাস H2O। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিডিক সল্ট এবং বেসিক সল্ট সম্বন্ধে। তারপর আসছে প্রপার্টিজ অফ সল্ট। সল্ট কি রকম হয়? সল্ট সাধারণত অ্যাসিডিক অথবা বেসিক অথবা নিউট্রাল হতে পারে। তারা সল্ট যখন সলিউবল অবস্থায় থাকে তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তারপর সল্ট কেবল হার্ড হতে পারে, ক্রিস্টালিন হতে পারে, নন ভোলাটিল হতে পারে। তাদের মেল্টিং পয়েন্ট অনেক বেশি এবং কিছু সংখ্যক সল্ট সাধারণত অর্গানিক সলভেন্ট লাইক কেরোসিন, পেট্রোল তাদের মধ্যে সলিউবল হয় না। তো এগুলি হলো সল্টের বেসিক ক্যারেক্টারিস্টিক। তারপর আসছে নিউট্রালাইজেশন, মিন্স কোনো কিছুকে নিউট্রাল করা। যখন একটি স্ট্রং অ্যাসিড এবং একটি স্ট্রং বেস নিজের মধ্যে রিঅ্যাকশন করবে এবং একটি সল্ট ফর্ম করবে, তখন তাকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। যেমন এখানে NaOH হলো আমাদের একটি স্ট্রং বেস এবং HCl হলো আমাদের স্ট্রং অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের রিঅ্যাকশনে যে সল্টটা ফর্ম হচ্ছে সেটা হলো NaCl এবং ওয়াটার। তারপর আসছে ওয়াটার ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে হলো নির্দেশক। তো অ্যাসিড এবং বেসকে সাধারণত আমরা অনেক সময় দেখে বুঝতে পারি না যে কোনটা অ্যাসিড এবং কোনটা বেস। তো তাদেরকে পার্থক্য করার জন্য অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করি। তো ইন্ডিকেটর যখন আমরা ইউজ করি তখন যদি কালারটা চেঞ্জ হয় তো সেইটা দেখে আমরা বুঝতে পারি যে সেটা অ্যাসিড নাকি বেস। ঠিক আছে, তো সেম ভাবে ইন্ডিকেটরকে আমরা তিন টাইপে ভাগ করতে পারি। একটা হলো ন্যাচারাল ইন্ডিকেটর, একটা হলো
সিনথেটিক ইন্ডিকেটর অ্যান্ড একটা হলো অলফ্যাক্টরি ইন্ডিকেটর। তো ন্যাচারাল ইন্ডিকেটর হলো যেগুলি সাধারণত বিভিন্ন ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড বিভিন্ন ফুড ভেজিটেবল পাওয়া যায়। ন্যাচারাল ইন্ডিকেটর হলো ওই সকল ইন্ডিকেটর যেগুলি সাধারণত নেচার থেকে পাওয়া যায়, যেমন লিটমাস, টিউমারিক এক্সেট্রা, সেগুলি আমাদের ন্যাচারাল ইন্ডিকেটর। তারপর আছে সিনথেটিক ইন্ডিকেটর। সিনথেটিক ইন্ডিকেটর হলো ওই সকল ইন্ডিকেটর যেগুলি সাধারণত ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয়, ঠিক আছে। তার মধ্যে আছে মিথাইল অরেঞ্জ, ফিনাপথলিন, এগুলি সাধারণত ল্যাবে প্রিপেয়ার করা হয়। তো সেগুলি হলো আমাদের সিনথেটিক ইন্ডিকেটর, ঠিক আছে। তারপরে আছে অলফ্যাক্টরি ইন্ডিকেটরস। অলফ্যাক্টরি ইন্ডিকেটরস বলতে একটা জিনিসকে বোঝায়, ধরো আমরা যখন দেখতে পাই, তো আমরা দেখে বুঝতে পারি যে কোনটা অ্যাসিড, কোন বা টেস্টের মাধ্যমে বুঝতে পারি, কালার চেঞ্জের মাধ্যমে বুঝতে পারি কোনটা অ্যাসিড অথবা কোনটা বেস, ঠিক আছে। তো যদি ধরো কেউ চোখে দেখতে না পায়, তাহলে তার পক্ষে অ্যাসিড এবং বেস ডিস্টিংগুইশ করা কঠিন হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমরা অলফ্যাক্টরি ইন্ডিকেটরটা ইউজ করি। অলফ্যাক্টরি ইন্ডিকেটর হলো ওই সকল ইন্ডিকেটর যেখানে অ্যাসিডিক এবং অ্যাসিড এবং বেসের মধ্যে পার্থক্য করা যায়। অর্থাৎ অলফ্যাক্টরি ইন্ডিকেটর ইউজ করলে অ্যাসিডের যে স্মেলটা আছে সেটা থেকে যাবে এবং যেটা বেসের স্মেল আছে সেটা চলে যাবে, যেমন ভ্যানিলা, অনিয়ন, এগুলো হলো আমাদের অলফ্যাক্টরি ইন্ডিকেটর। তারপর হচ্ছে পিএইচ। পিএইচ হলো জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্বকে মেজার করার জন্য ইউজ করা হয়। মানে পিএইচ দিয়ে আমরা বুঝতে পারি যে ওই যে জলীয় দ্রবণটা আছে বা কোনো একটা সলিউশন আছে সেটা কি অ্যাসিডিক নাকি নিউট্রাল নাকি বেসিক। তো নিচে একটি পিএইচ স্কেল দেওয়া হলো, ঠিক আছে। তো পিএইচ এর ভ্যালু যদি 0 থেকে 6.9 অবধি হয় তাহলে সেটা হলো আমাদের অ্যাসিডিক। যদি পিএইচ এর ভ্যালু 7 হয় তাহলে সেটা হলো আমাদের নিউট্রাল। এন্ড পিএইচ এর ভ্যালু যদি 7.1 থেকে 14 অবধি হয় তাহলে সেটা হলো আমাদের বেসিক। অর্থাৎ আমরা যত রাইট হ্যান্ড সাইডে পিএইচ স্কেল এর দিকে যেতে থাকবো তত আমাদের বেসিসিটি বাড়তে থাকবে, এবং যত আমরা লেফট হ্যান্ড সাইডে আসতে থাকবো তত আমাদের যত আমরা লেফট হ্যান্ড সাইডে আসতে থাকবো তখন পিএইচ হবে অ্যাসিডিক। যেমন পিএইচ যখন 7 হবে তখন সেটা হলো নিউট্রাল। যেমন আমরা যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার সেটা হলো তো আমাদের যেটা আছে ড্রিঙ্কিং ওয়াটার সেটা হলো পিএইচ 7, সেটা হলো নিউট্রাল। ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ হলো 7, তো সেটা হলো নিউট্রাল। এখন আমরা বিভিন্ন জিনিসের পিএইচ দেখব, যেমন 0 HCl, স্টমাক 1, লেমন 2 এক্সেট্রা। বিভিন্ন জিনিসের পিএইচ এখানে দেওয়া হলো যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তো পিএইচ ইন এভরিডে লাইফ, মানে পিএইচ এর ফলে আমাদের ডেইলি লাইফে কি কি হতে পারে। তো আমাদের বডিতে যে বিভিন্ন ওয়ার্কিং, তো আমাদের বডিতে যে বিভিন্ন কাজ হয় সেখানে পিএইচ এর রেঞ্জ থেকে 7 to 7.8, অর্থাৎ যেগুলি হয় সেগুলি নিউট্রাল থেকে বেসিকের মধ্যে সবকিছু ঘটতে থাকে। সাধারণত লিভিং অর্গানিজম পিএইচ ইন এভরিডে লাইফ, পিএইচ এর ফলে ডেইলি লাইফে কি কি চেঞ্জেস হয়। তো আমাদের বডিতে যে ওয়ার্ক হয়, তো আমাদের বডিতে যে কার্যকলাপ সম্পন্ন হয় সেখানে পিএইচ এর রেঞ্জ থেকে সাধারণত 7 থেকে 7.8, অর্থাৎ সেগুলি নিউট্রাল থেকে বেসিকের মধ্যে সম্পন্ন হয়। তার বৃষ্টির জলের পিএইচ যখন 5.6 হয়, বৃষ্টির জলের পিএইচ যখন 5.6 হয় তখন সেটাকে অ্যাসিড রেইন বলা হয়। অ্যাসিড রেইন কি? অ্যাসিড রেইন হলো যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি, কলকারখানা আছে, তো সেখানে কি হয়, ইন্ডাস্ট্রি থেকে বিষাক্ত পরিমাণে গ্যাস বের হতে থাকে।
তো ওই গ্যাসগুলি কি হয়, ওই গ্যাসগুলি যখন বায়ুতে মিশে যায়, ঠিক আছে, বায়ুতে মেশার ফলে সেখানের বায়ুটাকে দূষিত করে ফেলে। তখন যদি সেখানে বৃষ্টি হয়, তো এই যে দূষিত বায়ুটা আছে তো যে দূষিত বায়ুটা আছে তখন সেটা বৃষ্টির জলের সাথে মিশে তখন বিভিন্ন আহ, বিভিন্ন আমাদের বিল্ডিং ইমারতে পড়ে সেই ইমারতের কারণগুলিকে নষ্ট করে দেয়, তখন তাকে এসিড রেইন বলা হয়। যখন ওই এসিড রেইনগুলি বিভিন্ন নদীতে বয়ে যায়, তখন নদীর মধ্যে যে প্রাণী আছে তাদের জীবন পরিচালনা কঠিন হয়ে পড়ে। হোয়াইট সার্ভাইভাল অফ aquatic লাইফ ইন সাচ রিভার বিকাম ডিফিকাল্ট। তো এটাই বলা হয়েছে যে যখন এসিড রেইন হয় এবং সেই এসিড বৃষ্টির জলটা যখন নদীতে বয়ে যায়, তখন সেখানকার প্রাণীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। তো পিএইচ এর ফলে আমাদের যে সয়েল আছে সেটাতে কি সব চেঞ্জেস হয়। যেমন দেওয়া আছে যে প্ল্যান্টস রিকোয়ার স্পেসিফিক পিএইচ রেঞ্জ ফর দেয়ার হেলদি গ্রোথ, মানে প্রত্যেকটা গাছের গ্রো এর জন্য এক্স্যাক্টলি পরিমাণে পিএইচ দরকার। The optimal pH range of the soil suitable for plant growth should vary in between 5.5 to 7, অর্থাৎ যে গাছের বড় হওয়ার জন্য এবং বেঁচে থাকার জন্য আইডিয়াল পিএইচটা হলো আমাদের 5.5 থেকে 7। কিন্তু মনে রাখতে হবে যে পিএইচ বেশি অ্যাসিডিক হলে চলবে না এবং পিএইচ বেশি বেসিক হলে চলবে না। মাটির পিএইচটাকে নিউট্রাল কন্ডিশনে থাকতে হবে। যদি মাটিতে দেখা যায় পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, তখন কি হয় যে গাছের যে প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টগুলি আছে সেগুলি গাছ মাটি থেকে নিতে পারে না, এবং যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ এখানে মারা যায়। তার মধ্যে অ্যাসিডিক সয়েল আছে, আবার অ্যালকালিন সয়েল আছে। অ্যাসিডিক সয়েল যেগুলি আছে সেগুলির পিএইচ আমরা জানি আগে থেকে যে সেগুলির পিএইচ লো, সাধারণত 5.5। যখন পিএইচ এর ভ্যালু 5.5 এর কম হয়, তখন কি হয়, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ওইগুলির পরিমাণ বেড়ে যায় মাটিতে এবং সেগুলি মাটিকে টক্সিক করে তোলে। সেম ভাবে বেসিক অ্যালকালিন সয়েলে যখন অ্যালকালিজম হলো যখন পিএইচ এর ভ্যালু বেড়ে যায়, তখন কি হয়, মাটিতে আয়রন, জিঙ্ক, কপার এক্সেট্রা এলিমেন্টগুলি মাটিতে গাছের জন্য সরবরাহ কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রিপারেশন এবং তাদের ইউজগুলি দেখবো। ফার্স্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড। যখন NaCl এর মধ্যে আমরা ইলেকট্রিসিটি পাস করব, তখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। তো NaCl প্লাস H2 হবে NaOH প্লাস Cl2 এবং H2, অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন ফর্ম হবে। তারপর আছে ব্লিচিং পাউডারের প্রিপারেশন। ব্লিচিং পাউডার যখন স্লেক লাইমের সঙ্গে যখন ক্লোরিন গ্যাসের রিঅ্যাকশন হবে, তখন ব্লিচিং পাউডার ফর্ম হবে। তো ব্লিচিং পাউডারের ভেরিয়াস ইউজ দেখা যায়। তো ব্লিচিং পাউডার কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তারপর ফ্লোর ক্লিনিং এর ইউজ করা হয়, তারপর বিভিন্ন অক্সিজেন এজেন্ট ইউজ করা হয় এবং আরো ফার্দার বিভিন্ন কাজে ব্লিচিং পাউডার ইউজ করা হয়। তারপর হচ্ছে বেকিং পাউডার হয় যখন বেকিং পাউডার কে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সে হিট করা হয়, তখন একটা সফট এন্ড স্পঞ্জি টাইপের একটা কম্পাউন্ড ফর্ম হয়, সেটা হলো বেকিং পাউডার। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস H ফর্ম হবে কার্বন ডাই অক্সাইড, জল এবং একটা যে কোনো অ্যাসিডের সোডিয়াম সল্ট। তারপর হচ্ছে ওয়াশিং সোডার তোমার কেমিক্যাল নেম ওয়াশিং সোডার কেমিক্যাল নেম হলো সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট সেম ভাবে বিভিন্ন কাজে ইউজ করা হয়, সোপ, ডিটারজেন্ট এগুলিতে ইউজ করা হয়। তাছাড়া ম্যানুফ্যাকচারিং বিভিন্ন বোরাক্স পাউডারের ম্যানুফ্যাকচারিং ইউজ করা হয়। এছাড়া ক্লিনসিং এজেন্ট হিসেবেও আমরা ওয়াশিং সোডাকে ইউজ করি। তারপর আছে প্লাস্টার অফ প্যারিস। যখন জিপসামকে হাই টেম্পারেচারে অর্থাৎ 373 কে টেম্পারেচারে একে হিট করা হয়, তখন এগুলি কি হয়, এটার মধ্যে কি হয়, জলটা লুজ হয় এবং সেখানে ক্যালসিয়াম সালফেট হিমহাইড্রেটের একটা ডাই ফর্ম হয়।
তো সেটার নাম হলো প্লাস্টার অফ প্যারিস। তো প্লাস্টার অফ প্যারিস বিভিন্ন কাজে ইউজ করা হয়, তার মধ্যে হলো টয়েস, বিভিন্ন ম্যাটেরিয়ালসে ইউজ করা হয়, তাছাড়া স্মুথ সারফেসে ইউজ করা হয়। অনেক সময় দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্টাল যদি হার্টটা ভেঙে যায় তখন সেখানে প্লাস্টার অফ প্যারিস ইউজ করা হয়। তো এগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট ইউজেস। তো এখন আমরা এনসিইআরটির কিছু কোয়েশ্চেন আছে যেগুলিকে আমরা সলভ করব। ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো এ সলিউশন টার্নস রেড লিটমাস ব্লু, ইটস পিএইচ ইজ লাইকলি টু বি। আমরা জানি যে অ্যাসিড এন্ড বেস, অ্যাসিড এবং বেস দুইটা লিটমাসকে দুই রকম ভাবে চেঞ্জ করে। অ্যাসিড টার্নস ব্লু litmus paper to red and base turn red litmus paper to blue। ঠিক আছে, তো কোয়েশ্চন যা দেওয়া আছে a solution turns red litmus paper to blue, its pH likely to be। তো আমরা জানি কি pH যদি 1 থেকে 6.9 এর মধ্যে হয় তাহলে সেটা হবে আমাদের অ্যাসিডিক। সেম ভাবে pH যদি 7 হয় তো সেটা হবে নিউট্রাল, এন্ড pH যদি 7.1 থেকে 14 এর মধ্যে হয় তাহলে সেটা হবে বেসিক। অর্থাৎ যার pH বেশি সেই সলিউশনটা হবে বেশি, অর্থাৎ যার pH বেশি সে হবে বেশি বেসিক। তো এই যে 1 নম্বর কোশ্চেনের আনসারটা হবে অপশন নাম্বার ডি 10, অর্থাৎ যেটা রেড লিটমাসকে ব্লু করে সেটা হবে বেসিক, যেটা আনসার হবে অপশন নাম্বার ডি। তারপর যদি আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাই, a solution reacts with crushed eggshells to give a gas that turns lime water milky, the solution contains। বলতে সেটা বুঝিয়েছে যে যদি কোনো সলিউশন রিয়েক্ট করে ক্রাশ এগশেলের সঙ্গে তো সেটা একটা গ্যাস প্রডিউস করে যেটা লাইম ওয়াটারকে মিল্কি করে, সো সেটার আনসার হবে HCl। যখন কোশ্চেন নাম্বার 3 বলেছে 10 ml solution of NaOH is found to completely neutralized by 8 ml of a given solution of HCl. If we take 20 ml of the same solution of NaOH, the amount HCl solution required to neutralize it will be। বলতে সেটা বুঝিয়েছে যে 10 ml কোনো সলিউশন আছে যেখানে নিউট্রালাইজ করতে 8 ml HCl এর প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমাদের বলেছে যদি 20 ml নেওয়া হয় তাহলে কত পরিমাণ HCl প্রয়োজন হবে। সো যেহেতু 10 এর ক্ষেত্রে হয় 8 ml, 20 এর ক্ষেত্রে आंसर ডাবল হবে, সো आंसर হবে 16 ml। সো অপশন নাম্বার 3 आंसर হবে 16 ml। তারপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 4 এ দেখি সেটা হলো which of the following types of medicine is used for treating indigestion। সো ইনডাইজেশনের ট্রিটিং এর ক্ষেত্রে কোন মেডিসিনটা ইউজ করা হয়, সো এটার আনসার হবে অপশন নাম্বার সি অ্যান্টাসিড। তারপর যদি আমরা কোশ্চেন নাম্বার 5 এর দিকে দেখি সেটা হলো রাইট ওয়ার্ড ইকুয়েশন এন্ড দেন ব্যালেন্স ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন টেকিং প্লেস when। কোশ্চেন নাম্বার 1 which is dilute sulfuric acid react with zinc granules। সো এক নম্বরের কোশ্চেন তুমি সলভ করে দেখতে পারবো। Dilute sulfuric acid means dilute H2SO4 react with zinc granules মানে Zn react করে ফর্ম করবে, সেখানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে, ফর্ম করবে ZnSO4 প্লাস H2 গ্যাস প্রডিউস হবে। অপশন নাম্বার
কোশ্চেন নাম্বার 1 এর आंसर কোশ্চেন নাম্বার 2 দেখি আমরা সেটা বলিয়েছে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ ম্যাগনেসিয়াম রিবন ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ডাইলুট HCl রিঅ্যাক্ট উইথ ম্যাগনেসিয়াম রিবন মানে Mg সেটা আমাদের ব্যালেন্স করতে হবে সেটাকে ব্যালেন্স করব আমরা 2 দিয়ে ব্যালেন্স করব তো সেটা ফর্ম করবে MgCl2 প্লাস H2 গ্যাস তো অপশন নাম্বার বি এর आंसर এটা যদি আমরা কোশ্চেন নাম্বার 3 দেখি dilute sulfuric acid react with aluminum powder dilute sulfuric acid means dilute H2SO4 react করবে অ্যালুমিনিয়াম পাউডারের সঙ্গে Al ফর্ম করবে এখানেও ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা হবে এবং Al2SO4 O3 এটাকে আমরা 3 দিয়ে ব্যালেন্স করব প্লাস 6 amount of hydrogen gas এখানে প্রডিউস হবে যদি কোশ্চেন আমরা ডি দেখি তাহলে dilute hydrochloric acid react with iron fillings hydrochloric acid dilute HCl react with iron fillings Fe ঠিক আছে তো এটাকে তো ব্যালেন্স করি আমরা এটা প্রডিউস করবে FeCl3 তো ব্যালেন্স করলে হবে FeCl3 2FeCl3 plus 3H2 so এটা হলো কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন so next question number 10 এটা হলো equal length of magnesium ribbons are taken in test tube A and B মানে test tube A and test tube B দুইটা টেস্ট টিউবের মধ্যে ম্যাগনেসিয়াম রিবন নেওয়া হলো hydrochloric acid is added to test tube A hydrochloric acid test tube A এর মধ্যে ঢালা হলো and acetic acid test tube B এর মধ্যে ঢালা হলো amount and concentration taken for both the acids are same দুটো টেস্ট টিউবে অ্যাসিডের কনসেন্ট্রেশন সেম সো কোয়েশ্চন জিজ্ঞেস করেছে in which test tube will the fizzing occur more vigorously and why মানে কোন টেস্ট টিউবে ফিজিং ফাস্ট হয় এবং কেন আমরা জানি যে HCl এবং CH3COOH এর মধ্যে HCl হলো স্ট্রং অ্যাসিড সো যে অ্যাসিড বেশি স্ট্রং তার ফিজিং ও তাড়াতাড়ি হয় সো সেটার आंसर হবে HCl সুতরাং টেস্ট টিউব A যেটার মধ্যে HCl আছে সেটি ফিজিং ফাস্ট হবে ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আজকে হলো বাকি ক্লাস নেক্সট দিন কন্টিনিউ হবে থ্যাংক ইউ সবাইকে